আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ উপসম্পাদকীয় আয়োজনে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের উপসম্পাদকীয়টির শিরোনাম ভারতের পানি আগ্রাসন ও পদ্মা পাড়ে আশার আলো। উপসম্পাদকীয়টি লিখেছেন আমার দেশের সহযোগী সম্পাদক আলফা জানাম। চলুন দর্শক, উপসম্পাদকীয়টির বিস্তারিত জেনে নেওয়া যাক। এখন পদ্মার জল অনেক কমে গেছে, বেশ স্বচ্ছ, কৃষকায় হয়ে এসেছে। একটি পাণ্ডুবর্ণ ছিপছিপে মেয়ের মতো নরম শাড়িটি গায়ের সঙ্গে বেশ সংলগ্ন, সুন্দর ভঙ্গিতে চলে যাচ্ছে, আর শাড়িটি বেশ গায়ের গতির সঙ্গে সঙ্গে বেঁকে যাচ্ছে। আমি যখন শিলাইদহে বোটে থাকি তখন পদ্মা আমার পক্ষে সত্যিকার একটি স্বতন্ত্র মানুষের মতো। অতএব তার কথা যদি কিছু বাহুল্য করে লিখি, তবে সে কথাগুলো চিঠিতে লিখবার অযোগ্য মনে করিস না। সেগুলো হচ্ছে এখানকার পার্সোনাল খবরের মধ্যে ছিন্ন পত্রাবলী। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী চৌধুরানীকে লেখা চিঠিতে পদ্মার এই বর্ণনা তুলে ধরেছেন। শিলাইদহে রবীন্দ্রনাথের জমিদারিও নেই, সেই পদ্মাও নেই। রবীন্দ্রনাথ শুকনো মৌসুমে পদ্মার এই রূপ বর্ণনা করেছেন। এখন পদ্মা শুধুই ধুধু বালুচর। বাংলাদেশের এই নদীটি শুধু তার রূপ যৌবন হারায়নি, হারিয়েছে তার অনেকগুলো শাখা নদী। এই নদীর সংখ্যা হবে 43টি। শুধু পদ্মা নয়, আমাদের দেশের পুরনো মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে জালের মতো বিছিয়ে আছে নদী। কিন্তু এখন বাস্তবে এই চিত্রের আর মিলবে না। কেন এই পদ্মা তার এই রূপ হারালো? কারণ এই নদীর ওপর দেয়া হয়েছে একটি বাঁধ, যা ফারাক্কা বাঁধ নামে সবার কাছে পরিচিত। এটির অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায়, বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার দূরে। ভারত 1961 সালে এর নির্মাণ কাজ শুরু করে এবং 1975 সালে শেখ মুজিবুর রহমানের শাসনামলে এটি চালু হয়। শুরুতে পরীক্ষামূলকভাবে এই বাঁধ চালু করা হলেও তা আর বন্ধ করা হয়নি। ভারতের মূল উদ্দেশ্য ছিল গঙ্গার পানির একটি বড় অংশ ফিডার ক্যানেলের মাধ্যমে ভাগীরথী হুগলি নদীতে প্রবাহিত করা, যাতে কলকাতা বন্দরের পলি দূর হয় এবং বন্দরটি সচল থাকে। কিন্তু এর ভয়াবহ প্রভাব পড়ে বাংলাদেশের উপর। গঙ্গা বা পদ্মা নদীর উৎস নেপালে হিমালয়ের পাদদেশে, ভারতের ভেতর দিয়ে বিস্তৃত হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। পশ্চিম বাংলার ফারাক্কার কাছে নদীটি দুভাগে বিভক্ত হয়েছে। মূল ধারা চলে এসেছে বাংলাদেশের দিকে, অপর ধারাটি দক্ষিণ দিকে কলকাতার কাছ দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই ধারাটির নাম ভাগীরথী বা হুগলি নদী। গঙ্গার প্রধান ধারাটি বাংলাদেশে প্রবেশ করে এবং এর নাম হয় পদ্মা। এই পদ্মা হয়ে ওঠে এ দেশের মানুষের প্রাণের প্রতীক। কেন পদ্মা বাংলাদেশের মানুষের রাজনীতি, অর্থনীতি, শিল্প, সাহিত্য, ভাষা, প্রকৃতি আর জীবনের সঙ্গে সম্পৃক্ত তা বোঝা যাবে এর গতিপথ থেকে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোহনপুর নামক স্থান দিয়ে প্রবেশ করে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া ও ফরিদপুর জেলা অতিক্রম করে পদ্মা গোয়ালন্দের কাছে যমুনার সঙ্গে মিলিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিস্তৃত অঞ্চল জুড়ে ছিল পদ্মার প্রবাহধারা। বাংলাদেশের প্রবেশস্থল থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা 200 কিলোমিটার পথ অতিক্রম করেছে। এখান থেকে আরো 100 কিলোমিটার পথ অতিক্রম করে চাঁদপুরের কাছে মেঘনায় মিশেছে। এরপর পদ্মা মেঘনার স্রোতধারা গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে। কিন্তু প্রবাহমান এই নদী হত্যার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার অন্তর্গত রাজমহল ও ভগবানগোলার মাঝামাঝি ফারাক্কা নামক স্থানে। এখানে বাঁধটি নির্মাণ করা হয়েছে। বাঁধটির দৈর্ঘ্য 2245 মিটার। ব্যারেজের মধ্যে দিয়ে পানি নিষ্কাশনের সর্বোচ্চ পরিমাণ প্রতি সেকেন্ডে 76,466 ঘনমিটার। আর যে রেগুলেটরগুলো রয়েছে সেগুলো দিয়ে পানি প্রবাহের পরিমাণ প্রতি সেকেন্ডে 1133 ঘনমিটার। ফারাক্কায় ফিডার ক্যানেলের দৈর্ঘ্য 38.32 কিলোমিটার। ভারত সরকার এই ব্যারেজ নির্মাণের কাজ যখন শুরু করে, তখন থেকে তৎকালীন পাকিস্তান সরকার এই ব্যারেজ নির্মাণের বিরোধিতা করে আপত্তি জানায়। কাজ শেষ হওয়ার পর পাকিস্তান সরকারের প্রবল বিরোধিতার কারণে ভারত ব্যারেজটি চালু করতে পারেনি।
বাংলাদেশের স্বাধীনতার পর 1975 সালের 21 এপ্রিল পরীক্ষামূলকভাবে 41 দিনের জন্য চালুর কথা বলে ভারত এই বাঁধটি চালু করে। এরপর থেকে এই বাঁধটি বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর রবীন্দ্রনাথের পদ্মা তার দেহাবশেষটিও হারিয়ে ফেলেছে। 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ফারাক্কার বিষয়টি নিয়ে আবার ভারতের ওপর নানাভাবে বাংলাদেশ চাপ প্রয়োগ করতে থাকে। 1976 সালের 20 সেপ্টেম্বর ফারাক্কা ইস্যুটি জাতিসংঘে উত্থাপন করা হয়। বিষয়টি নিয়ে জাতিসংঘ আলোচনার জন্য সাধারণ পরিষদ অনুমোদন করে। বাংলাদেশ এ সময় জাতিসংঘ প্রদর্শনী কক্ষে গঙ্গা ও গঙ্গা নামে একটা প্রামাণ্যচিত্র প্রদর্শন করে, যা সে সময় জাতিসংঘে ব্যাপক আলোড়ন তোলে। এ পর্যায়ে ভারত বিভিন্ন জোট নিরপেক্ষ দেশের মধ্যস্থতায় সমঝোতার বিবৃতি দেয় এবং পরবর্তী সময়ে মন্ত্রী পর্যায়ে আলোচনার সিদ্ধান্ত হয়। এই আলোচনার সূত্র ধরে 1977 সালে গঙ্গার পানি বন্টন নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তি অনুযায়ী বছরের সবচেয়ে কম প্রবাহের সময়কাল এপ্রিলের শেষ 10 দিনে ফারাক্কায় প্রাপ্য মোট 55,000 কিউসেক পানির মধ্যে বাংলাদেশ পাবে 34,500 কিউসেক আর ভারত পাবে 20,500 কিউসেক। কোনো কারণে যদি ফারাক্কা পয়েন্টে পানির পরিমাণ 55,000 কিউসেকের কম হয়, তাহলে বাংলাদেশ তার প্রাপ্য অংশের 80 ভাগ অর্থাৎ 27,600 কিউসেক পানি পাবে। এই চুক্তিতে গঙ্গা নদীর আন্তর্জাতিক চরিত্রকে ভারত স্বীকার করে নেয়। চুক্তিটি জাতিসংঘে অভিনন্দিত হয়। 1977 সালের এই চুক্তির ধারাবাহিকতা অব্যাহত থাকে এরশাদের শাসনামল পর্যন্ত। এরপর ভারতের সঙ্গে পানি বন্টন নিয়ে আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। অপরদিকে 77 সালের চুক্তি অনুযায়ী বাংলাদেশ পানি প্রাপ্তি থেকে বঞ্চিত হতে থাকে। বাংলাদেশের পক্ষ থেকে অভিন্ন নদীর পানি বন্টনে নেপালকে অন্তর্ভুক্তির প্রস্তাবও করা হয়, কিন্তু এ ব্যাপারে ভারত আগ্রহ দেখায়নি। অবশেষে 1993 সালের 1 অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের 48তম অধিবেশনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভাষণ দেন। ভাষণে বিভিন্ন বিষয়ের মধ্যে গুরুত্ব পায় ফারাক্কা প্রসঙ্গ। জাতিসংঘের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ অধিবেশনে 1995 সালের 23 অক্টোবর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে ভাষণ দেন, সেই ভাষণেও তিনি বলেন, গঙ্গার পানির ওপর ভারতের একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে বাংলাদেশের 4 কোটি মানুষ অবর্ণনীয় দুর্দশার সম্মুখীন। তিনি এ সংকট সমাধানে সহায়তা করার জন্য জাতিসংঘে সমবেত বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। 96 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর আবার গঙ্গার পানি বন্টন নিয়ে আলোচনা শুরু হয়। 96 সালের 12 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী দেবেগৌড়া এবং শেখ হাসিনার মধ্যে একটি 30 বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী ফারাক্কায় 70,000 কিউসেক বা তার কম পানি পেলে 50% হবে ভারতের এবং 50% পাবে বাংলাদেশ। 70,000 থেকে 75,000 কিউসেক পানি পেলে 35,000 কিউসেক পানি পাবে বাংলাদেশ, অবশিষ্ট পাবে ভারত। 75,000 কিউসেক বা তার বেশি পানি হলে 40,000 কিউসেক ভারত, অবশিষ্ট পাবে বাংলাদেশ। শর্ত থাকে 1 মার্চ থেকে 10 মে পর্যন্ত সময়কাল ভারত ও বাংলাদেশ বিকল্প 10 দিন করে 3 চক্রে নিশ্চিত 35,000 কিউসেক পানি পাবে। দুর্ভাগ্যজনক দিক হচ্ছে এই চুক্তি স্বাক্ষরের পরের শুকনো মৌসুমে বাংলাদেশ চুক্তিমাফিক পানি পায়নি। 25 বছর ধরে তার ধারাবাহিকতা চলে আসছে। এরপরও বাংলাদেশের মানুষ মন্দের ভালো হিসেবে এই চুক্তি মেনে নিয়েছে। 25 বছর মেয়াদী এই চুক্তির মেয়াদ এ বছর ডিসেম্বরে শেষ হচ্ছে। অতীত অভিজ্ঞতা থেকে এটা নিশ্চিতভাবে বলা যায়, গঙ্গার পানি বন্টন চুক্তি আবারও পর্যালোচনা ও বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনার নামে ঝুলিয়ে রাখা হবে। এছাড়া অবাস্তবায়নযোগ্য চুক্তির মাধ্যমে পানি সমস্যার কখনো সমাধান হবে না। এমন পরিস্থিতিতে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথম বড় আকারের যে প্রকল্পটি হাতে নিয়েছে তা হলো পদ্মা ব্যারেজ প্রকল্প। পদ্মা নদীর ওপর একটি ব্যারেজ বা বাঁধ নির্মাণের ভাবনার সূত্রপাত আজ থেকে প্রায় 6.5 দশক আগে পাকিস্তান আমলে
ফারাক্কা বাঁধ নির্মাণের পাল্টা কৌশল এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের নদী অববাহিকা রক্ষা করার উদ্দেশ্যে এই পরিকল্পনার জন্ম হয়েছিল। তৎকালীন পাকিস্তান সরকার আশঙ্কা করেছিল ফারাক্কা পানি প্রত্যাহার করা হলে পূর্ব পাকিস্তানের 1/3 এলাকা মরুভূমিতে পরিণত হবে। এই সম্ভাব্য বিপর্যয় মোকাবেলায় নিজস্ব ভূখণ্ডে পানি ধরে রাখার পাল্টা ব্যবস্থা হিসেবে 1957 থেকে 58 সালের দিকে পদ্মার ওপর একটি ব্যারেজ নির্মাণের প্রাথমিক চিন্তাভাবনা শুরু হয়। 1961 সালে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে পদ্মা ব্যারেজ নির্মাণের জন্য প্রথম সম্ভাব্যতা যাচাই বা কারিগরি সমীক্ষা পরিচালনা করে। সেই সময়ের পরিকল্পনায় মূল লক্ষ্য ছিল বর্ষাকালের উদ্বৃত্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে অর্থাৎ জানুয়ারি থেকে মে তা গড়াই, মধুমতি সহ পদ্মার শাখা নদীগুলোয় প্রবাহিত করা। এর মাধ্যমে কুষ্টিয়া, যশোর ও ফরিদপুর অঞ্চলের কৃষিজমিকে সুরক্ষিত রাখা এবং গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পকে পুরোপুরি কার্যকর রাখার নকশা করা হয়েছিল। এই প্রকল্প নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন সময়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। যৌথ নদী কমিশনের বৈঠকে ভারতের দিক থেকে আপত্তি তোলা হয়। সর্বশেষ এবার আলোচনা থেকে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই প্রকল্প চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 50,443 কোটি 64 লাখ টাকা। বিশেষজ্ঞ ও কারিগরি টিমের মতামত অনুযায়ী ধাপে ধাপে এ প্রকল্পের অর্থ বরাদ্দ দেবে সরকার। প্রথম ধাপে 34,497 কোটি 25 লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। পদ্মা ব্যারেজ নির্মাণে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তার এই দৃঢ় অবস্থান মানুষের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে। ব্যারেজ নির্মাণের মাধ্যমে পদ্মা নদীতে প্রায় 2,900 মিলিয়ন বা 290 কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা হবে। সংরক্ষিত পানি দিয়ে 5টি নদীর পানি প্রবাহ পুনরুজ্জীবিত করা হবে। এগুলো হলো হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাশিয়া, বড়াল ও ইছামতি নদী। শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রায় 800 কিউসেক মিটার পানি সরবরাহ করা হবে। এতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। প্রথম ধাপে রাজবাড়ীর পাংশায় 2.1 কিলোমিটার দীর্ঘ পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। পদ্মা ব্যারেজের মাধ্যমে সংরক্ষিত পানি দিয়ে হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাশিয়া, বড়াল ও ইছামতি নদী পুনরুজ্জীবিত করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রায় 800 কিউসেক মিটার পানি সরবরাহ করা যাবে। বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের চাষযোগ্য প্রায় 29 লাখ হেক্টর কৃষিজমিতে প্রয়োজনীয় সেচের পানি সরবরাহ করা যাবে। এছাড়া পদ্মা ব্যারেজ ও গড়াই অফটেক এলাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্র থেকে মোট 113 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পানি বিশেষজ্ঞদের মত হচ্ছে ক্রমবর্ধমান পানির সংকট, সুন্দরবন এলাকায় লবণাক্ততা ও পলি জমে জলাবদ্ধতার সমস্যা ভবিষ্যতে আরো বাড়বে। তাই স্বাদু পানির সরবরাহ বাড়াতেই হবে। সেজন্য এই ব্যারেজ নির্মাণের কোনো বিকল্প নেই। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে দরকার হবে সরকারের দৃঢ় অবস্থান। ভারতের পানি আগ্রাসন নীতির কারণে নানাভাবে এই প্রকল্প বাস্তবায়নে বিরোধিতা আসবে। জনস্বার্থে নেওয়া সরকারের প্রথম এই বড় প্রকল্প কতটা দ্রুততার সঙ্গে বাস্তবায়িত হয় সেদিকে মানুষ তাকিয়ে থাকবে। প্রিয় দর্শক, আমাদের আজকের উপসম্পাদকীয়টির আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।